আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম ভিক্টোরিয়ার আরও একটি ক্লাসে। তো আগের লেকচারে মোটামুটি আমরা এই 4টা টপিক দেখছিলাম। এই লেকচারে আমরা পরে যতগুলো সম্ভব দেখার চেষ্টা করব। তো দেখি, প্রথমে আছে যে ভেক্টর বিয়োগ ও আপেক্ষিক বেগ। ভেক্টর বিয়োগ আর আপেক্ষিক বেগ দুইটা সেমই। ধরি এই বরাবর কোনো একটা বস্তু গতিশীল ছিল যার বেগ ছিল ভি। এখন ধরি যে এই বরাবর কোনো আরেকটা বস্তু গতিশীল আছে, এটা হচ্ছে ভি প্রাইম। এখন এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর বেগটা কিছুটা চেঞ্জ হবে। যেমন ধরো যে যদি সিম্পলি চিন্তা করি যে ধরো এটা তুমি এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকো, ধরো তুমি এই বরাবর যাচ্ছ। আর এখানে যদি একটা গাছ থাকে, এইখানে যদি একটা গাছ থাকে তাহলে তুমি কি দেখবা যে ধরো গাছটা স্থির, এটা স্থির। তাহলে তুমি যখন 5 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকে গতিশীল থাকবে তখন দেখবা যে গাছটা পিছন দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। সো এটাই হইতেছে আপেক্ষিক বেগ। গাছটা আসলে স্থির কিন্তু তোমার সাপেক্ষে সেটা মনে হচ্ছে সেটা পিছন দিকে চলে যাচ্ছে। সো এইটাই হইতেছে যে ভেক্টর আপেক্ষিক বেগ। তো এখানে আপেক্ষিক বেগের সাথে ভেক্টর বিয়োগের কি সম্পর্ক? এখানে ভেক্টর বিয়োগের সম্পর্ক হচ্ছে যে তুমি যে এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, সো এই দিকটাকে যদি পজিটিভ ধরে নিই তাহলে তুমি কি দেখবা? তুমি দেখবা যে গাছটা এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। আর এই দিকটাকে বোঝাতে, যে বিপরীত দিকটাকে বোঝাতে আমরা মাইনাস চিহ্ন ইউজ করব, -5 মিটার পার সেকেন্ড। সো এই জন্যই ভেক্টর বিয়োগ এখানে ইউজ করা হয়। আর একটু যখন আমরা ম্যাথে ঢুকবো তখন আরো ভালোভাবে বুঝবো যে কেন আসলে বিয়োগ কথাটাকে ইউজ করা হয়। তো প্রয়োজনীয় সূত্র বলতে এখানে জাস্ট একটাই সূত্র প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভেক্টর যোগের যে সূত্র, r = p² + q² + 2pq cos আলফা। আমরা যখন ম্যাথ দেখবো তখন আরো ভালোভাবে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। তো দেখি প্রথম ম্যাথ বলছে যে কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে বৃষ্টি পড়ছিল। এই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো গ নম্বরে বলছে যে গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন। দেখি প্রথমে কি বলছে যে একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে বৃষ্টি পড়ছে, 10 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে যে এ সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ধরি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তারপরে বলছে গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন। এই যে গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন, অর্থাৎ গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত, এতটুকুই জানতে চাইছে। তাহলে এখন যখনই আমরা আপেক্ষিক বেগ বের করব তখন যার সাপেক্ষে নির্ণয় করব তার বেগকে উল্টাই দিব আর তারপরে লব্ধি করব। অর্থাৎ এই বান্দার সাপেক্ষে, যেহেতু এটা কার বেগ, এটা হচ্ছে যে গাড়ি চালকের বেগ ভি কার, আর এটা হচ্ছে ভি রেন আর এই। তাহলে এখন যেহেতু গাড়ি চালকের সাপেক্ষে আমরা বৃষ্টির বেগটাকে নির্ণয় করবো, সেহেতু এই বেগটাকে উল্টাই দিব। তাহলে এই বরাবর হয় -20 মিটার পার সেকেন্ড। তারপরে লব্ধি করবে। এখন উল্টায় আপেক্ষিক বেগ বের করতে হইলেই কেন আমরা উল্টাই? তো এটার রিজন হইতেছে যে আমরা যখনই আপেক্ষিক বেগ বের করবো তখন যদি ভেক্টরের মানটাকে উল্টিয়ে দিয়ে তারপর লব্ধি করি তাহলে আমরা আসলে আপেক্ষিক বেগটা পাই। এটার কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই, এটা জাস্ট এমনিই তোমাকে ম্যাথটা করলে মিলে যায়। তার জন্য আমরা বেগটাকে উল্টাই দিব, উল্টাইছি -20 মিটার পার সেকেন্ড, তারপর লব্ধি করবো। এখন এটা হইতেছে -20 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড। দুইটা যদি লব্ধি করি তাহলে লব্ধিটা এই কোনো এক বরাবর হবে, আর এই লব্ধির মানটা হবে r = আপেক্ষিক বেগ, r = এটাকে যদি p ধরি, এটাকে যদি q ধরি তাহলে এরকম হয় 10² প্লাস -20 তার উপর স্কোয়ার প্লাস 2pq, মানে 2 × 10 × 20 cos আলফা। cos আলফা এখানে কিন্তু 90 ডিগ্রি। খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, ওই বান্দা এদিকে চলতেছিল, ওর বেগটাকে 180 ডিগ্রি ঘুরাইছি, দেন এই মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। সো cos 90 ডিগ্রির মান 0, সো এতটুকু না লিখলেও হয়। দেন এটাকে ক্যালকুলেশন করলে আছে 10² প্লাস 20² = সম্ভবত 10√5 আসবে। হ্যাঁ, 10√5 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে আসার পর কিন্তু আমাদের ম্যাথ শেষ না, এটা একটা অ্যান্সার
বাট যেহেতু এই বেগটা একটা ভেক্টর রাশি, এই বেগও একটা ভেক্টর রাশি, এই দুইটা লব্ধি আর একটা ভেক্টর রাশি হবে। আর আমরা জানি প্রত্যেকটা ভেক্টর রাশির একটা মানের সাথে একটা দিকও জড়িত থাকে। অতএব থিটাটাও আমাদেরকে বের করতে হবে। অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স নেব। ট্যান কেন নেব? কারণ এটাকে যদি আমরা একটা ত্রিভুজের মতো কল্পনা করি, যে ধরি এইটাকে যদি সাইডে ভালো মতো আঁকি, সাইডটা আসতেছে ভাই ঠিকভাবে? আচ্ছা, ধরি এই ত্রিভুজটাকে আমরা এই জায়গাতে আঁকি, তাহলে এইটা লব্ধি, এইটা বৃষ্টির বেগ, আর এইখানে ছিল ওই গাড়িওয়ালার বেগ। এইটাকে ধরে তুলে নিয়ে এসে আমরা এখানে আঁকলাম। এখানে ছোট বড় হতে পারে, যেহেতু হাতে রাখা একদম ফিক্সড হবে না। সো এটা হইতেছে 20, এইটা 10। সো এই কোণটা কত, উলম্বের সাথে কোণটা কত? তো যখন আমরা থিটা বের করতে যাব, থিটা তখন যদি ট্যান থিটা হিসেবে লিখি, ট্যান থিটা ইকুয়াল টু হয় টেরা লম্বা ভূত। লম্ব হইতেছে এটা, মানে থিটা কোণের বিপরীতটাই হবে লম্ব, আর থিটা কোণের সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি। এটা তো অতিভুজ দেখে বোঝা যায়, আর এটা হবে ভূমি। তাহলে টেরা লম্বা ভূত, লম্ব হইতেছে 20, ভূত হইতেছে 10। তাহলে থিটা ইকুয়াল টু থাকে ট্যান ইনভার্স। তাহলে এখানে করতে পারি যে অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 20 না 10 লম্ব 20 by 10 equal to tan inverse 20 by 10, 63.434 এত ডিগ্রি। এইটার সাথে এইটা হবে অ্যান্সার। যে মানে এই গাড়িওয়ালা যে বৃষ্টির বেগটাকে দেখবে, সে বেগটা দেখবে 10√5 মিটার পার সেকেন্ড, আর এটা দেখবে যে উলম্বের সাথে এইটার সাথে 63.434 ডিগ্রি কোণে বেঁকে পড়তেছে। আর যদি আমরা এইটার সাপেক্ষে বের করি, এই অনুভূমিকের সাপেক্ষে বের করি, তাহলে 90 দিয়ে মাইনাস করে দিলে চলে আসবে। যে কোনো একভাবে অ্যান্সার করলে হয়। পরের প্রশ্ন, যে যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ চলে, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবেন কি? গাণিতিক বিশ্লেষণ চাইছে যে বৃষ্টি পড়তেছিল কত 10 মিটার পার সেকেন্ড বেগে, ও চলছিল এই বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টি কি করলো, বাতাস এই বরাবর আবার 25 মিটার পার সেকেন্ড বেগে বইতে শুরু করলো। তাহলে এখন বলছে যে এ এখন কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। এখানে কি বেগে পড়ার পরিমাণ চাইছে, মানে এখানে মানটা চাই নাই, শুধুমাত্র দিকটা চাইছে। তাহলে দেখি যে এর সাপেক্ষে বেগ বের করবে। এখন এর সাপেক্ষে যখন বেগ বের করবে, তখন এর বেগটাকে উল্টাই দিব। দেন এই বরাবর আরও একটা বেগ পাবো, সেটা কি -20 মিটার পার সেকেন্ড। এখন দেখি মাইনাসটা আসলে দিক প্রকাশ করতেছে, যে এই দিকে 20 ছিল, এদিকে মানে -20। এখন যদি এদিকে পজিটিভ ধরি, তাহলে এদিকে মাইনাস দিতে হবে। তাহলে এটাও হয় -25 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে -20 মিটার পার সেকেন্ড, -20 মিটার পার সেকেন্ড, দুইটা মিলায়া হয়ে যাবে -45 মিটার পার সেকেন্ড। এখন এই 45 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড, এই দুইটা লব্ধি এ বরাবর থাকবে। এটা থিটা এর মানটা সাথে বের করতে হবে। থিটা ইকুয়াল টু হবে, অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স টেরা লম্বা ভূত। এই বরাবর যদি একটা ইতানি, মানে এই বরাবর যদি 45টাকে নিয়ে আসি, আর এটা হচ্ছে 10, তাহলে লম্ব হয় 45 আর ভূমি হয় 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আছে ট্যান ইনভার্স 45/10, তাহলে আছে 77.47 ডিগ্রি উলম্বের সাথে। এই কথাটাও মেনশন করে দেবো যে উলম্বের সাথে 77.47 ডিগ্রি কোণে পড়তে দেখবে, উলম্বের সাথে পড়তে দেখবে। এই পরের প্রশ্ন, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগে দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। তারপরে বলছে কি ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তার মানে এটা যদি পূর্ব দিক হয়, এটা যদি পশ্চিম দিক হয়,
আর ও চলছিল কোন দিকে, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, তার মানে ওর বেগ ছিল এদিকে 40 কিলোমিটার পার আওয়ার। আর বলছি কি যে উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে, এটা যদি পূর্ব হয় এটা যদি পশ্চিম হয় তাহলে এ বরাবর হবে উত্তর দিক, নিচের দিক হবে দক্ষিণ দিক। তো এ বরাবর বলছে কত, ওর বেগের দ্বিগুণ, তার মানে 80 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কি যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। এর আগের ম্যাথে আমরা আপেক্ষিক বেগ বের করছিলাম, আর এই ম্যাথে এক্স্যাক্টলি আপেক্ষিক বেগের বিপরীতটা দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে আসলে এইটা ছিল ওই ব্যক্তির বেগ, এইটা ছিল গাড়ির বেগ ভি কার, আর এটা হইতেছে ট্রাকের বেগ, সো ভি টি দিয়ে প্রকাশ করতে পারি এটাকে। তো আমরা কি বলতে পারি না যে এটা ছিল ব্যক্তির বেগ, এইটার বেগটাকে আমরা উল্টাইছি, উল্টাবার পর লব্ধি করার পর এটা পাইছি। লব্ধি এইটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর কোন জায়গায় থাকলে লব্ধি এটা হবে। যদি এই বরাবর থাকে, এই বরাবর কোনো একটা জায়গা থাকে তাহলে লব্ধি এ বরাবর হবে, কারণ আমরা জানি যে এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয় তাহলে দুইটা লব্ধি এই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম ভি টি, আর এটা যেহেতু আপেক্ষিক বেগ সেহেতু এটাকে আমরা ভি টি সি দিয়ে প্রকাশ করলাম। তো এইটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গাড়ির বেগ ভিসি, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো এই বেগটাকে যদি তুলে নিয়েছে এখানে আগে, ধরি যে বেগটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল না, তাহলে কি দাঁড়ায় যে এই বেগটাকে আমরা জানি যে বেগের পাদবিন্দু আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তাহলে এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় কত 80, আর এটা হইতেছে 40, এটা হচ্ছে 40, ধরি এই পর্যন্তই শেষ, এটা হচ্ছে 40। তাহলে এইটা কত হয় যদি পিথাগোরাসের উপপাদ্য খাটাই, তাহলে আমরা এই ভি টিটা পেয়ে যাই। অতএব ভিটি ইজ ইকুয়াল টু হবে, আমরা এভাবে লিখবো যে সুতরাং গাড়ি না ট্রাকের প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগ vt equal to root over 40 square 80 square plus 80 square root over 40 square 80 square আছে 40 root 5 এত কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। এইখানেই কি শেষ না, এটা একটা ভেক্টর আছে, সো এটার থিটা এর মানটাও বের করতে হবে। ধরি এটা থিটা, তাহলে কি হয়, অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে 80/40, এটা ক্যালকুলেশন করলে আসবে tan ইনভার্স 80/40, 63.434 অবশ্যই পূর্ব দিকের সাথে, দক্ষিণ দিকের সাথে হলে 90 মাইনাস করতে হবে, এরকম কিছু একটা মান আসবে। আর যদি পূর্ব দিকের সাথে বের করি তাহলে এইটা আসবে। দক্ষিণ দিক মানে কি, এইটা দক্ষিণ না, সরি উত্তর, তাহলে উত্তর দিকের সাথে হলে এইটা পাবো, আর পূর্ব দিকের সাথে হলে এইটা পাবো। আমরা এটা বের করছি পূর্ব দিকের সাপেক্ষে, তাহলে এটা অবশ্যই মেনশন করে দেবো যে এত ডিগ্রি পূর্ব দিকের সাথে, এই যে পূর্ব দিকের সাথে উত্তর দিকে, এটা आंसर। আচ্ছা পরের টপিক যে অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো এখানে কিছু আগডুম বাগডুম লেখা আছে, ধরি যে এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু ও। তাহলে কোনো একটা বিন্দু যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি x অথবা y দিয়ে। ধরো এটা দ্বিমাত্রিক একটা তল, যে ধরো এই জায়গাতে কোনো একটা বস্তু আছে, শুরু থেকে দেখি, ধরি যে এখানে কিছু না, একটা ফাঁকা জায়গা, এখানে জাস্ট একটা বিন্দু আছে।
তো বিন্দুটাকে তো ডিফাইন করতে হবে, মানে এটার অবস্থানটাকে আমাদেরকে বের করতে হবে। তখন অবস্থানটাকে কি বের করব, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট ধরে নেব। ফিক্সড পয়েন্ট বলতে কি, একটা আদর্শ পয়েন্ট। ধরো তুমি একটা রুমের ভিতরে আছো, রুমের ভিতরে কোনো একটা বিন্দুর, বা ধরো রুমের ভিতরে একটা মাছি আছে, তো মাছির তোমাকে অবস্থানটা বের করতে হবে। তুমি কীভাবে বের করবা, তুমি যে কোনো একটা কর্নার ধরে নিবা, যে কোনো একটা কর্নার ধরে নিবা, যে ওই কর্নার থেকে ডান দেওয়ালে একটা নির্দিষ্ট পরিমাণ উঠবে, বাম দেওয়ালে একটা নির্দিষ্ট পরিমাণ উঠবে, তারপর ওই বাম দেওয়াল থেকে নির্দিষ্ট একটা দূরত্বে ওই মাছটিকে পাওয়া যাবে। এটাই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো আমি এই বিন্দুটাকে নির্ণয় করব। এই বিন্দুটাকে কীভাবে নির্ণয় করবো, আমি যে কোনো একটা কর্নারকে ধরে নেব, যে ধরে নেব এই বরাবর এক্স অক্ষ থাকবে, এই বরাবর ওয়াই অক্ষ থাকবে, আর বাইরের দিকে, এটা তো 2D একটা বোর্ড, সো 2D জায়গাটা 3D দেখানোটা একটু টাফ, তো ধরে নিই যে এই বরাবর জেড অক্ষ আছে, জেড মানে বোর্ড থেকে বাইরের দিকে জেড অক্ষ, এক্স ওয়াই জেড। তাহলে এই বিন্দুটাকে যখন আমরা ডিফাইন করব, তখন এভাবে আমরা বলতে পারি যে এক্স অক্ষের দিকে গেছে এক্স আই ক্যাপ, আই ক্যাপ দিয়ে এক্স অক্ষের দিকে বোঝাবে, ওয়াই অক্ষের দিকে ওয়াই জে ক্যাপ, ধরি ওয়াই অক্ষের দিকে ওয়াই, এক্স অক্ষের দিকে এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে ওয়াই জে ক্যাপ গেছে, জেড অক্ষের দিকে জে এক্স ওয়াই জেড, জেড কে ক্যাপ গেছে। দেন এই বিন্দুটাকে আমরা প্রকাশ করব এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এমনি। এখন এক্স অক্ষে যত দূর যাবে সেটাকে আমরা সংখ্যা দিয়ে 1 2 3 এভাবে প্রকাশ করবো। ওয়াই অক্ষের দিকেও সেম, জেড অক্ষের দিকেও সেম। আই হোপ কয়েকটা ম্যাথ দেখলে বোঝা যাবে। আর যদি দুইটা বিন্দু এরকম থাকে যে এটা হচ্ছে এক্স ওয়াই জেড একটা জায়গা, আর একটা বিন্দু আছে যে এক্স অন আই ক্যাপ প্লাস ওয়াই অন জে ক্যাপ প্লাস জেড অন কে ক্যাপ, জেড অন কে ক্যাপ। তাহলে যখন এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করব, তখন এরকম হবে যে ধরি এটা হইতেছে কিউ বিন্দু, এটা হইতেছে পি বিন্দু। তখন যখন আমরা পি কিউ বের করব, তখন বিষয়টা এভাবে আসবে যে এক্স অন মাইনাস এক্স, ম্যাথ দেখলে এটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে, আপাতত এটুকুই দেখে রাখি, আই ক্যাপ প্লাস ওয়াই অন মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড অন মাইনাস জেড কে ক্যাপ। এই এমনে যখন আমরা পিকিউ বের করবো, এইগুলাই এখানে বলা আছে। যা কয়েকটা ম্যাথ দেখে আমরা ক্লিয়ার হয়ে যাবে যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দু দেওয়া আছে ও পি কিউ, অ্যান্ড বলছে পি কিউ এর মান নির্ণয় করো। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ওয়াই এটা হচ্ছে জেড অক্ষ, এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। তারপরে বলছে পি কিউ এর মান নির্ণয় করো। পি দেওয়া আছে কত, 2 4, তারপরে আবার 2, ধরি এরকম কোনো একটা জায়গাতে আছে 2, 4, 2। তারপরে বলছে কি কিউ 2 -4 -2, 2 -4 মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে -4, তারপর আবার কত -4। তারপরে ধরি এরকম কোনো একটা জায়গাতে, মানে ভিতরের দিকে চলে গেছে, এইটা জেড অক্ষ প্রকাশ করছি ভিতরের দিকে। তাহলে ধরি এই বিন্দুটা হচ্ছে 2, হ্যাঁ 2, -4, -4। এখন কি বলছে পি কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আগে পি নির্ণয় করি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এটাকে যখন ভেক্টর ফরম্যাটে লিখবো, কারণ আমাদের কি যখন আমরা পি কিউ মাইনাস করবো, তখন কিউ থেকে পি বিয়োগ করব। তো এই যে বিয়োগটা করবো, এটা তো হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন ভেক্টর ফরম্যাটে নিয়ে আসতে হবে। এগুলো কি কোনোটাতে আইজে কে আছে, আইজে কে নাই, মানে এটা ভেক্টর ফরম্যাটে নেই, এটা স্কেলার ফরম্যাটে আছে। এটাকে যখনই ভেক্টর ফরম্যাটে নিয়ে আসবো, তখন পিটাকে লিখবো পি ইজ ইকুয়াল টু একটা ভেক্টর সাইন দিব, কত আছে 2 4 2। এটাকে আমরা লিখবো 2 আই ক্যাপ প্লাস 4 জি ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কিউটাকে এভাবে লিখবো যে কিউ ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। অতএব পি কিউ ভেক্টর হবে, যখন আমরা পি কিউ নির্ণয় করব, তখন অবশ্যই কিউ থেকে
পি বিয়োগ দিব। কিউ থেকে পি বিয়োগ দিলে 2i মাইনাস 2i 0i ক্যাপ, 0i ক্যাপ না লিখলে হয়। তারপরে -4j -4 প্লাসে মাইনাসে মাইনাস, দেন দুইটা -4 -4 j ক্যাপ। তারপরে -4k ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস 2k ক্যাপ, তাহলে হয় প্লাস -4 -2k ক্যাপ। অতএব পিকিউ সমান আছে 0i ক্যাপ, এটা না লিখলে হয় -4 -4 -8 j ক্যাপ -4 -2 -6k ক্যাপ। তাহলে এখানে কিন্তু মান চেয়েছে, এতটুকু বের করলে হবে না, এটা ভেক্টর ফরম্যাটে আছে। অতএব যখন মান বের করব পিকিউ, ভেক্টর সাইন দিয়ে দুই সাইডে দুইটা মডুলাস চিহ্ন দেব। এই মডুলাস চিহ্ন মিন করে এটার মান, তাহলে এটার মান হবে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 10, তাহলে এটার মান হবে 10। অবশ্যই একক কথাটা লিখবো অ্যান্সার। এখানে মান চাইছে শুধু, ভেক্টর চাই নাই। পরের প্রশ্ন নাই, এখানে আছে কি ভেক্টর গুণন। এখানে আমরা শুধুমাত্র ডট গুণনটা দেখব, ক্রস গুণন আগামী দিন দেখবো ইনশাআল্লাহ। ডট গুণনটা যদি দুইটা ভেক্টর হয়, একটা হচ্ছে পি আর একটা যদি হয় কিউ, দুইটার মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে পি ও কিউ এর ডট গুণন হবে পি ও কিউ এর ডট গুণন ইকুয়াল টু হবে পি কিউ কস থিটা। পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা, আর এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে অভিক্ষেপ নিয়ে অনেক কিছু বলা আছে, যখন আমরা ম্যাথ দেখব তখন একে একে সব কিছু দেখব। দেখি প্রথম এমসিকিউ যে জে এবং আই প্লাস জে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এটা এক দেখাতে অ্যান্সার বলা যায়। যে আগে দেখি আই প্লাস জে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, আর জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ। এখন যখন আই প্লাস জে করবো, এটাও একাকক এটাও একাকক, আমরা জানি দুইটা যদি ভেক্টরের মান সমান হয় তাহলে তাদের লব্ধি দুইটা ভেক্টরের মাঝামাঝি বরাবর হয়। এটা যেহেতু 90 ডিগ্রি, সেহেতু এটা হবে কত 45 ডিগ্রি। তারপরে বলছে কি যে জে এবং আই প্লাস জে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে এটা হচ্ছে আই প্লাস জে, আর বলছে আই প্লাস জে আর জে এর মধ্যবর্তী কোণ কত, এটা 45 ডিগ্রি, তাহলে এটা হবে 45 ডিগ্রি। যেহেতু টোটালটা 90 ডিগ্রির মধ্য দিয়ে ভাগ হবে 45, তাহলে আনসার হবে 45 ডিগ্রি। পরের কোশ্চেন যে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এই যে এটাই হইতেছে ট্রিক্স, যে এ দেওয়া আছে একটা, বি আর একটা মান দেওয়া আছে। এখন যখন আমরা এ বি বের করব, এ ডট বি সমান হয় এ বি কস থিটা। এখন বলছে যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, তাহলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 এর মান 0। সো আমরা এখন যদি বলি যে ডট গুণফল 0 হবে, তাহলে লম্ব হবে। এখন দেখি ডট গুণফল করি। এ কত দেওয়া আছে 2i প্লাস 3j, বি দেওয়া আছে mi মাইনাস 2j। এখন দেখি 2i এখানে আছে কত mi, তাহলে 2 ইন্টু m, শুধু 2m, তারপর 3j মাইনাস 2, 3 দুগুণা 6, 6 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কি বলতে পারি না যে 2m ইজ ইকুয়াল টু 6 বা m ইকুয়াল টু 6/2 ইজ ইকুয়াল টু 3, অ্যান্সার হবে 3। পরের প্রশ্ন যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, p দেওয়া আছে 1 to 1, q দেওয়া আছে 2 1 1। তারপরে বলছে কি বিন্দু দুটির জন্য সৃষ্ট অবস্থান ভেক্টর যথাক্রমে OP ও Q। অবস্থান ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করলে আর বিন্দুর স্থানাঙ্ক কিছু একটা দেওয়া আছে। জাস্ট এখানে জানতে চাইছে আলফা কোণের মান কত। এখানে যদি ক্লিয়ারলি আঁকি, এটা হচ্ছে P 1 to 1, P 1 1 to 1,
আর কিউ দেওয়া আছে এই কোণ এক বরাবর, এই কিউ এর মান দেওয়া আছে 2 1 1 2 1, 1। তো জানতে চাইছে এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা কত। আগের মতোই পি ভেক্টরটাকে আগে নির্ণয় করব। পি ইকুয়াল টু হবে আই ক্যাপ, যেহেতু এখানে 1 আছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর কিউ ভেক্টর সমান হবে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে যখন আলফার মানটা বের করবো, অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বের করবো, তখন আমরা এটাকে ডট গুণ করে দেবো। পি ডট কিউ ইকুয়াল টু কি হয়, পি কিউ কস থিটা। পি ডট কিউ করলে কত আছে, 2 ইন্টু 1 শুধু 2, প্লাস 1 ইন্টু 2 2, প্লাস 1 ইন্টু 1 শুধু 1, প্লাস 1 ইকুয়াল টু পি কিউ কস থিটা। পি বলতে পি এর মান, রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু কিউ এর মান 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু কস থিটা। কস থিটা। এখন দেখি যে এতটুকু ক্যালকুলেশন করলে কত আছে। এখানে 1 ইন্টু 1, হ্যাঁ এখানে একটা 1 থাকবে, 2 আর 2 4 আর 1 5। আর এটা ক্যালকুলেশন করলে থাকবে 2 দুগুণে 4 1 1 6, এটা থাকে 2 গুণে 4 1 1 6 6 রুট 6 ইন্টু রুট 6 থাকে কত 6। তাহলে কস থিটাটাকে এক পাশে রাখলাম, কস থিটাটা এক পাশে থাকলো, আর এইটা আরেক পাশে থাকলো 2 2 4 আর 1 5, নিচে থাকে রুট 6 ইন্টু রুট 6, তার মানে কত শুধু 6, বা থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 5/√6, cos ইনভার্স 5/√6। আচ্ছা এখানে রুট 6 ইন্টু রুট 6 6, তাহলে থিটা ইকুয়াল টু হয় cos ইনভার্স 5/6, cos ইনভার্স 5/6 33.56 33.56 ডিগ্রি। শুধু আলফার মান চেয়েছে, লব্ধির মান চাইনি, সো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখি এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, সি আর একটা ভেক্টর। বলছে সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। সি বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, যার বরাবর লম্ব অভিক্ষেপ নির্ণয় করব তার cos থিটা করে দেবো। cos থিটা কোথায় আছে, ডট গুণ ফলে। তাহলে সি কত দেওয়া আছে 4i - 2j প্লাস কে, বি কত দেওয়া আছে i - 2j মাইনাস কে। তাহলে সি ডট বি যখন করব তখন কি হবে সিবি cos থিটা। কারণ কার লম্ব অভিক্ষেপ লাগবে, আমার লাগবে বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এই বি cos থিটাটাকে এক পাশে রাখলাম, যে আমরা ডাইরেক্ট এভাবেও লিখতে পারি যে অতএব বি এর লম্ব অভিক্ষেপ, এতটুকু বোঝাবার জন্য লিখছি, এতটুকু না লিখলে হয়, ডাইরেক্ট এটাও লিখতে পারো যে বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু সি ডট বি, এই সিটাকে নিচে পাঠিয়ে দেব। তাহলে হয় সি ডট বি ডিভাইডেড বাই সি, সি এর মান, সি বলতে শুধু সি এর মান, এটাকে শুধু সি হিসেবেও লেখা যায়। সি ইকুয়াল টু সি ডট বি করলে কত থাকে, সি ডট বি এই 4i 4 ইন্টু 1 4, তারপরে -2 ইন্টু -2 মাইনাস মাইনাসে প্লাস 4, তারপরে থাকে 1 ইন্টু -1 নিচে থাকে সি এর মান, সি কত এটা 4i - 2j প্লাস কে, তাহলে হয় রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু আছে 4 প্লাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 রুট ওভার 21/3। এখানে লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলছে, তো একটা কথা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে নাও যে লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি, লম্ব অভিক্ষেপ স্কেলার
কিন্তু যদি উপাংশ বলতো, উপাংশ এটা হতো অবশ্যই ভেক্টর, তার মানে মানের সাথে একটা দিকও জড়িত থাকবে। এই জায়গাটাতে কেয়ারফুল। তো গতদিন আমরা মোটামুটি এই ভেক্টরের অবস্থান ভেক্টর পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা মোটামুটি ভেক্টরের গুণন, আচ্ছা গতকালকে আমরা ভেক্টরের ডট গুণন পর্যন্ত দেখছিলাম, আমরা মোটামুটি ক্রস গুণন আর ভেক্টর ক্যালকুলাস এই পর্যন্ত দেখার চেষ্টা করব। আর আজকেই আই হোপ লাস্ট ক্লাস হবে, এরপরে এইচএসসি প্রিপারেশনের জন্য ভেক্টরের উপরে কোনো ক্লাস থাকবে না। তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে যে ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণন বলতে দুইটা ভেক্টরের ক্রস গুণন বোঝায়। এখন দুইটা ভেক্টরকে যখনই আমরা ক্রস গুণন করব তখনই আমরা আরো একটা ভেক্টর পাবো। কেমন, যে দেখি পি ও কিউ, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ সাইন থিটা ইটা ক্যাপ। মানে দেখো এখানে যে একটা ভেক্টর যদি হয় পি আর একটা ভেক্টর যদি হয় কিউ, একটা ভেক্টর এই বরাবর পি আর একটা ভেক্টর এই বরাবর কিউ, এইটা হচ্ছে একই তল। ধরো এই যে এটা একটা টেবিল, এটা যদি একটা টেবিল হয়, এটা যদি টেবিল হয় আর এই টেবিলের উপরে এই বরাবর যদি পি ভেক্টর থাকে আর এই বরাবর যদি কিউ ভেক্টর থাকে, তাহলে এই দুটো যখন আমরা ক্রস গুণফল করব, এই দুটো যখন ক্রস গুণফল করব তখন এই দুইটার খাড়া বরাবর, অর্থাৎ এটা যদি টেবিল হয় এর ঠিক ওপর বরাবর, ঠিক খাড়া বরাবর আর একটা ভেক্টর পাবো। মানে এই দুইটার ক্রস গুণফলের দিক হবে এই ওপর বরাবর। এটাকে প্রকাশ করবার জন্য একটা ইটা ক্যাপ নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি যে দুইটা ভেক্টরের ক্রস গুণনের পরে আর একটা আমরা ভেক্টর পাবো। ভেক্টরের একটা থাকবে মান, মান হচ্ছে এই জায়গাটুকু মান, এই জায়গাটুকু হচ্ছে মান আর এইটা হচ্ছে দিক। আচ্ছা, তো এখানে লক্ষণীয় দিয়ে একটা কথা বলছে যে পি ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস পি, অর্থাৎ আমরা পি ক্রস কিউ ইকুয়াল টু কিউ ক্রস পি করতে পারবো না, আমাদেরকে মাইনাস কিউ ক্রস পি করতে হবে। এটা না করতে পারার কারণ হচ্ছে যে যখন আমরা পি ক্রস কিউ করব, অর্থাৎ পি ক্রস কিউ করব, তখন এটা দিক হবে উপর দিক বরাবর। এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে তোমরা করতে পারো, এটা বের করতে পারো যে দেখো এই বরাবর যদি পি থাকে তাহলে তোমার হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুলে 4টা আঙ্গুলকে এই পি বরাবর করবে, রাখবা। তারপরে পি থেকে কিউ এর দিকে ক্ষুদ্রতম যেটা কোণ, ক্ষুদ্রতম কোণ বলতে এইটা, বৃহত্তম কোণ দুইটা কিন্তু কোণ আছে এখানে, পি থেকে কিউতে আমরা এই ছোট একটা কোণে যেতে পারি, আবার এই বড় কোণটা ঘুরেও যেতে পারি, বাট এটা লাগবে না, আমাদেরকে ছোট কোণে যেতে হবে। তো যখন এই ছোট কোণে যাব তখন এই পি বরাবর আমাদের 4টা আঙ্গুল স্থাপন করব, তারপরে কিউ এর দিকে ঘোরাবো, তারপরে আমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে প্রকাশ করবে, অর্থাৎ এটা যদি টেবিল হয় এ বরাবর যে এটা উপরের দিকে প্রকাশ করবে। কিন্তু যখন আমি কিউ ক্রস পি করব, যখন কিউ ক্রস পি করব তখন সেটা নিচের দিকে প্রকাশ করবে। তার জন্যই আমরা পি ক্রস কিউ ইকুয়াল টু কিউ ক্রস পি করতে পারবো না। এটা যখনই আমাদের প্রয়োজন হবে, যে ধরো কোনো একটা কেস আসলো যেখানে পি ক্রস কিউ ইকুয়াল টু আমাদেরকে কিউ ক্রস পি আনতে হবে, তখন আমরা আগে একটা মাইনাস নিয়ে আসবো, অর্থাৎ পি ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস পি লিখতে পারবো। তারপরে আছে যে একই কথা লেখা আছে যে একক ভেক্টরের দিক হবে এ হতে বি এর দিকে ডানহাতি স্ক্রু ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে, অর্থাৎ যে রাইট হ্যান্ড থাম্ব রুলটা বললাম ওই বরাবরই, অর্থাৎ একটা স্ক্রুকে যখন আমরা ঘোরাবো তখন রাইট হ্যান্ড থাম্ব রুলের মতনই যখন আমরা এক থেকে আরেক দিকে ঘোরাবো তখন এই বৃদ্ধাঙ্গুলটা যেদিকে প্রকাশ করবে স্ক্রুটাও ঠিক সেদিকেই যাবে। তারপরে আরেকটা এখানে কথা বলা আছে, ইম্পর্টেন্ট কথা, যে দুটি ভেক্টর সমান্তরাল হলে এ সমান্তরাল বি তখনই হবে যখন এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। সমান্তরাল হলে কি হবে, যে একটা ভেক্টর ধরো পি আছে এ বরাবর, পি আছে এ বরাবর, কিউ ও আছে এ বরাবর। তো আমরা জানি যে পি ক্রস কিউ সমান কি হয়, পি কিউ সাইন থেটা, সাইন থেটা। তো এই থেটার মানটা কত, 0 ডিগ্রি, অর্থাৎ পিও এদিকে কিউও এইদিকেই আছে, তাহলে পি কিউ সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, সো আলটিমেটলি পি ক্রস কিউ সমান 0 হয়ে যায়, ওইটাই এখানে বলা আছে।
তারপরে দেখি যে দুটি ভেক্টর, সেটা রাখি, দুটি ভেক্টর এ, একটা ভেক্টর বি আর একটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি ax বাই bx, ay বাই by, az বাই bz, অর্থাৎ আই জে কে এগুলার যে সহগগুলো থাকবে এগুলার অনুপাতগুলো সমান থাকবে। অর্থাৎ এই যে এই এ ভেক্টরের যে সহগ আই এর যে সহগ ax, এই যে এই ax এর সাথে bx এর সহগ, এই যে এটার আই এর সহগের সাথে এইটার আই এর সহগ সহগ থাকবে, অনুপাতটা সমান থাকবে ay বাই by, az বাই bz। এমনি যদি এই দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে শুধুমাত্র আমরা এই জিনিসটা পাবো। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউতে আমাদের প্রয়োজন হবে। তারপরে দেখি যে কিছু প্রয়োজনীয় সূত্র, এটা হচ্ছে প্রয়োজনীয় সূত্র। প্রয়োজনীয় সূত্রগুলো হচ্ছে যে দুইটা ভেক্টর এখানে আমরা কল্পনা করব, একটা হবে এ আর একটা হবে বি। দেখি যে কোনো ত্রিভুজের, ধরো এই যে এটা একটা ত্রিভুজ সুন্দরভাবে আঁকা আছে, যে এ একটা ত্রিভুজের বাহু, বি আর একটা ত্রিভুজের বাহু। তো এই দুইটা ত্রিভুজে যখন বাহু দেওয়া থাকবে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর হিসাবে যখন দেওয়া থাকবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব হাফ এ ক্রস বি হিসাবে। তো এটারই আর একটু ব্রডলি ব্যবহার হয় সামান্তরিকের ক্ষেত্রে। যেমন ধরো যে দেখো এখানে একটা ত্রিভুজের একটা বাহু ছিল এ ভেক্টর আর একটা বাহু ছিল বি ভেক্টর। সো এইটা একটা ত্রিভুজ যখন গঠন করবে তখন ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি এভাবে প্রকাশ করি ইকুয়াল টু হাফ এ ক্রস বি। এই আচ্ছা, ক্ষেত্রফল তো একটা ইনিশিয়ালি স্কেলার রাশি হয়, ওটার ভেক্টর ফরম্যাটও আছে, যে কোনো ক্ষেত্রফলের ভেক্টর ফরম্যাটটা লিখে যায়, স্কেলার ফরম্যাটটা লিখে যায়। তো যখন আমরা ক্ষেত্রফলটা বের করব, মানটা বের করব, মান বের করার জন্য এখানে একটা মডুলাস ইউজ করা হয়েছে। তো দেখি যে এখানে আমরা একটা ত্রিভুজ পাইলাম, সেমভাবে এটাকে যদি ফ্লিপ করায় তো এই বরাবর আর একটা ত্রিভুজ পাবো। এইটা আর এইটার, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। তখনই যখন আমরা এই ধরি এটা হচ্ছে পি কিউ আর এস, তিন বিন্দুর নাম পি কিউ আর এস। যখনই আমরা এই পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো, তখন এইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে চতুর্ভুজ পি কিউ আর এস এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, হাফ এ ক্রস বি এর মান। তাহলে এই 2 কাটাকাটি যায়, দেন থাকে আলটিমেটলি এ ক্রস বি। এইটাই এই সূত্রে দেওয়া আছে যে এ ও বি দ্বারা কোনো সামান্তরিকের, এ ও বি দ্বারা কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশিত হলে এ সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। তারপরে এখানে আরেকটা কথা বলা আছে লাস্টে, যে একটি সামান্তরিকের ঘনবস্তু বাহু তিনটি যদি এ বি সি হয় তাহলে এর আয়তন হবে এই যে এ ডট বি ক্রস সি অথবা বি ডট সি ক্রস এ অথবা সি ডট এ ক্রস বি। এখন যদি আয়তন নাই থাকে, যদি আয়তন শূন্য হয় তাহলে কি হবে, তাহলে আয়তন ইকুয়াল টু 0 আসবে। আর এই আয়তন 0 বের করবার সবগুলো সূত্রই আমরা ইউজ করতে পারি, যে এ ডট বি ক্রস সি অথবা বি ডট সি ক্রস এ অথবা এই টোটালটা ইউজ করতে পারি। আর একটু যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে দেখি যে ধরি এটা একটা ঘনবস্তু যার এই বাহুটা হচ্ছে এ বাহু বি, এ বাহু সি। তো এই যে এ বি সি, এটা যখনই আমরা ক্ষেত্রফল বের করতে যাব, আয়তন বের করতে যাব, আয়তন ইকুয়াল টু, দেখো আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যদি করি তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাই। তো দেখি এখানে ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফলটা এ ক্রস বি করি তাহলে এই সামান্তরিকটার, এই যে সামান্তরিকটা আছে, অর্থাৎ নিচের তলটাতে যে সামান্তরিক আছে সেটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি করি তাহলে আমরা নিচের তলটার ক্ষেত্রফল পাইছি। এটার সাথে যদি উচ্চতা সিটাকে গুণ দিয়ে দিই,
অর্থাৎ সি এর একটা ডট গুণন দিয়ে দিই, তাহলে তো আমরা আয়তন পেয়ে যাই। সেমভাবে আমরা এটাও লিখতে পারি যে বি ইন্টু এ ক্রস সি ইকুয়াল টু সি ইন্টু এ ক্রস বি। এই তারপরে এইটা বের করার আর একটা ওয়ে হইতেছে যে ম্যাট্রিক্সের সাহায্যে তখন কীভাবে বের করব, যে এ এক্স ম্যাট্রিক্সের সাহায্যে যখন বের করব তখন সেটা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড সি জেড সি ওয়াই সি জেড। এইটা না লিখে আমি গেল, দেখি একটু আমরা ম্যাথে প্রবেশ করি। প্রথম এমসিকিউ, এখানে সুন্দর একটা এমসিকিউ দিয়ে রাখছে যে আই ক্রস জে ক্রস আবার আই ক্রস কে এটা সমান কত হবে। তো এটা ইজিয়েস্ট ওয়েটা হইতেছে যে একটা আমরা সার্কেল ড্র করব। এক্সামে তো এত সময় থাকবে না, তো আমরা মনের মাঝে এই সার্কেলটা ড্র করার চেষ্টা করব। সার্কেলের এক জায়গায় দিব আই ক্যাপ, আর এক জায়গায় দিব জে ক্যাপ, আর এক জায়গায় দিব কে ক্যাপ। এই এখন যখন আমরা আই ক্রস জে করব তখন পাবো আমরা কে, যখন কে ক্রস আই করব তখন পাবো জে, আর যখন জে ক্রস কে করব তখন পাবো আই। ধরো এরকম যে এখানে বলছে কি আই ক্রস জে, দেখি যে টোটালটা যদি তুলে লিখি তাহলে আছে আই ক্রস জে ক্রস আই ক্রস কে, এটাই করবো। দেখো আই ক্রস জে অর্থাৎ আই ক্রস জে সমান কি পাবো, কে পাবো, আই ক্রস জে সমান কে। তারপরে আবার কি আছে আই ক্রস কে, এবার কিন্তু উল্টা দিকে আই ক্রস কে করতেছে যে যখনই আমরা সোজা দিকে যাব তখন পজিটিভ হবে, বাট যেই আমরা উল্টা দিকে যাব সে আমরা নেগেটিভ পাবো। যে আই ক্রস কে যখন করবো তখন আমরা পাবো মাইনাস জে, মধ্যখানে ক্রসটা ক্রসই ছিল, আর এই আই ক্রস কে সমান পাইলাম মাইনাস জে। এই যে কে ক্রস মাইনাস জে, কে ক্রস মাইনাস জে, তাহলে কি পাবো আমরা, মানে কে ক্রস মাইনাস জে সমান আমাদের মাইনাস আই পাওয়ার কথা ছিল, মাইনাস আই, কিন্তু এখানে আগে একটা মাইনাস থেকে গেছে। এটাকে যদি আর একটু সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি না, যে কে মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি ক্রস জে, তাহলে কে ক্রস জে যখন করবো তখন আমরা পাবো, এই যে আগের মাইনাস ছিল তখন আমরা পাবো যে কে ক্রস জে যখন করবো তখন পাবো মাইনাস আই, এই মাইনাসে মাইনাসে প্লাস আই, তাহলে অ্যান্সার হবে প্লাস আই। এটাতে কেয়ারফুল, ম্যাথটা অনেক মাসুম মনে হলো কিন্তু খুব ভয়ঙ্কর ম্যাথ। তারপরে বলছে কি যে জে ক্রস কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো জে ক্রস কে। যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে যে যে হচ্ছে এ অক্ষ বরাবর, ক্রস কে এ দুইটার সাথে লম্ব ভেক্টর, লম্ব একক ভেক্টর হচ্ছে আই, আই ক্যাপ। তাহলে অ্যান্সার হওয়া উচিত আই ক্রস আই, না এটা হবে না। আই ক্রস আই যখন করবো তখন আমরা পাবো আই ইন্টু আই সাইন 0 ডিগ্রি, সেটা 0 হয়ে যাবে আলটিমেটলি, সেটা কখনোই লম্ব দিকে ভেক্টর পাবো না। তাহলে আমাদেরকে কি খুঁজতে হবে, জে ক্রস কে, জে ক্রস কে করবো তখন আমরা কি পাবো, তখন যে আই পাবো 0 পাবো না। সো অ্যান্সার হবে অপশান এ নাম্বারটা। পরের প্রশ্ন, এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, এখানে এম দেওয়া নাই। তারপরে বলছে কি এম এর মান কত হলে এ সমান্তরাল বি হবে। এই যে আমরা শুরুতে যে সূত্র দেখে আসছিলাম ওইটার ব্যবহার এখানে হবে। এই যে এই সূত্রটা, যে এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড লিখতে পারি। তাহলে আবার যদি প্রশ্নে যাই, তাহলে এই যে এ একটা ভেক্টর 5i - 5j + 3k, বি আর একটা ভেক্টর 15i প্লাস mj প্লাস 9k। তাহলে আমরা বলতে পারি না যে যেহেতু দুইটা সমান্তরাল সেহেতু i এর সহগ 5 বাই বি এর i এর সহগ 15 ইকুয়াল টু এখানে j এর সহগ -5 বাই এখানকার j এর সহগ প্লাস m, এখানকার k এর সহগ প্লাস 3, এখানকার k এর সহগ 9। এই যে তিনটা সম্পর্ক পাইলাম, তিনটা সম্পর্কের আমাদের মান জাস্ট একটাই লাগবে, কিসের মান, এম এর মান। তাহলে যে কোনো দুইটা সম্পর্ক নিলে হবে। ধরি আমরা কোনটা বেশি সহজ লাগে, এটাই বেশি সহজ লাগে। তো দেখি, অতএব 5/15 ইকুয়াল টু -5/m। তাহলে আছে এই যে এই 5 কাটাকাটি যায়, বা m ইকুয়াল টু আছে -15, তাহলে অ্যান্সার হবে -15। পরের প্রশ্ন, দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল √18 এবং ভেক্টর গুণফল √6
ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? তো দেখি, একদম ইজি। একটা ভেক্টর ধরে নিলাম, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে কি বলছে যে দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু কত? √18। আর এই এ ডট বি সমান আমরা বলতে পারি এ বি কস থেটা। কস থেটা, থেটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, ওটাকে আলফা দিয়েও লেখা যায়, একভাবে লিখলে হয়। আর যখনই আমরা এ ক্রস বি করছি, অবশ্যই ভেক্টর এ ক্রস বি, তখন আসছে কত? এবং ভেক্টর গুণফল √6। এই এ ক্রস বিটাকে আমরা লিখতে পারি এ বি সাইন থেটা হিসাবে, তাহলে এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা 2 নম্বর ইকুয়েশন দিই, আর তারপর যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিই, কেন 2 নম্বরকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিলাম কেন? 1 নম্বরকে তো 2 নম্বর দিয়ে ভাগ করতে পারতাম, যে কোনো একভাবে করলে হয়, এটা তুলনামূলক ইজিয়ার হয়। তোমরা যদি ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, এক্সপিরিয়েন্সড হয়ে যাও, তাহলে এটা ইজিলি পেরে যাবে। যদি ভাগ দিই তাহলে কি হয়? 1, অর্থাৎ এ বি সাইন থেটা বাই এ বি এই যে কস থেটা, ইকুয়াল টু হয় এই যে √6 ডিভাইডেড বাই √18। এ বি কাটাকাটি যায়, সাইন থেটা বাই কস থেটা সমান কি? ট্যান থেটা ইকুয়াল টু এখানে আছে √6। তাহলে এটা কিভাবে লিখতে পারি যে √6 ইন্টু √3, √6 কাটাকাটি যায়, এখানে থাকে 1 ডিভাইডেড বাই √3। তাহলে থেটা ইকুয়াল টু আছে ট্যান ইনভার্স 1/√3। ট্যান ইনভার্স 1/√3 এর মান 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। অপশানে আছে, হ্যাঁ অপশানে 30 ডিগ্রি আছে। তারপরে দেখি যে 3টি ভেক্টর রাশি যথাক্রমে এ বি সি দেওয়া আছে। আচ্ছা, সিকিউ প্রশ্ন। তারপরে বলছে যে এ ও বি ভেক্টর দ্বয় লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এ আর বি দুইটা ভেক্টর, যেরকম আমরা টেবিলে চিন্তা করছিলাম যে এটা যদি একটা টেবিল হয়, টেবিলের খোরা, তাহলে এ যদি এ বরাবর কাজ করে, বি যদি এ বরাবর কাজ করে, তাহলে এই খাড়া দিক বরাবর আরেকটা ভেক্টর পাবো। তো এই আরেকটা যে ভেক্টর পাবো এটাকে বের করতে হবে একক ভেক্টর হিসাবে। তাহলে এই যে এ আর বি এর যদি ক্রস গুণফল যদি বের করি, তাহলে কি পাবো? আমরা এ বরাবর একটা ভেক্টর পেয়ে যাবো। তাহলে দেখি, এ দেওয়া আছে কত? 2i + 2j - k, বি দেওয়া আছে 6i - 3j + 2k। তাহলে এ ক্রস বি যখন করব, এ ক্রস বি, আচ্ছা আমরা যখন এক্সামে লিখব, শুরুতে অবশ্যই গ নাম্বার দেব, মনে মনে বিসমিল্লাহ পড়ব, তারপরে লিখব যে দেওয়া আছে এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু ওটা, তারপরে লিখবে এখন এ ক্রস বি, ইকুয়াল টু একটা লম্বা দাগ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারপরে খাড়া দাগ, তারপরে এই যে আই সহগ 2, জে সহগ 2, কে সহগ -1, তারপরে আবার সেমভাবে 6 - 3 + 2। এটাকে এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি আছে যে যখন এইটার সাপেক্ষে চিন্তা করব, তখন এই রো আর কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি 2 × 4, এই যে এটার সাথে এইটা গুণ হবে, 2 × 4, এটার সাথে এইটা গুণ, সূত্রের একটা মাইনাস, -3 × -1 + 3, তারপরে আই ক্যাপ, সূত্রের মাইনাস, তারপরে এটা বাদ, 2 × 4 মাইনাস আর মাইনাসে প্লাস 6 +6 জে ক্যাপ, তারপরে এটা বাদ, -3 × 6 -6, সূত্রের মাইনাস, 6 × 12, এই যে এটার সাথে এইটা গুণ, -12 কে ক্যাপ। এটা ক্যালকুলেশন করলে আছে শুধু আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ। হ্যাঁ ঠিক আছে, তো এইটা পাইলাম। এই যে লম্ব এ আর বি এর সাথে লম্ব যে ভেক্টর ছিল সেটা পেলাম, কিন্তু আমাদের চাইছে কি একক ভেক্টর।
তাহলে আমরা জানি যে কোনো ভেক্টরের যখনই একক ভেক্টর বের করতে চাইবো তখন সেই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেব। তাহলে এই যে ভেক্টরটা পাইলাম এটাকে জাস্ট একটা মান দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি এরকম যে অতএব এ ও বি ভেক্টর এর লম্ব বরাবর একক ভেক্টর ইকুয়াল টু যেটা পাইছিলাম, কি পাইছিলাম, I মাইনাস 10j মাইনাস 18k, I ক্যাপ মাইনাস 10j ক্যাপ মাইনাস 18k ক্যাপ ডিভাইডেড বাই এটার মান কত হবে 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আছে √ 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার 5√17। এটাকে আমরা লিখতে পারি যে I মাইনাস 10j মাইনাস 18k ক্যাপ ডিভাইডেড বাই 5√17। এটা হবে অ্যান্সার, যেহেতু একক ভেক্টর চাইছে। পরের প্রশ্ন যে চিত্রে 3টি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, মানে একটা তলের উপরেই শুধুমাত্র ও বিন্দুতে ক্রিয়াশীল আছে। তারপরে বলছে কি যে F1 ও F2 ভেক্টর, এই যে F1 হচ্ছে যে এই জায়গাটাতে আছে, এই জায়গায় F1 F2 ভেক্টর দুটি একটি সামান্তরিকে দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে F1 যে ভেক্টরটা সেটা মোটামুটি এ বরাবর আছে, এ বরাবর x অক্ষ আছে, x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। F2 যেটা ভেক্টর সেটা y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, y অক্ষ x অক্ষ এটা হচ্ছে 60 ডিগ্রি, এতটুকু 30 ডিগ্রি, এতটুকু আবার 30 ডিগ্রি। তারপরে এটার মান দেওয়া আছে 4 নিউটন, এটাও 4 নিউটন। তারপরে বলছে কি যে F1 F2 ভেক্টর দুটি একটি সামান্তরিকের বাহু নির্দেশ করে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এটা হচ্ছে একটা সামান্তরিকের বাহু, এটা হচ্ছে আর একটা সামান্তরিকের বাহু। তো আমরা কি দেখে আসছিলাম যে এটা যদি একটা সামান্তরিকের বাহু হয়, এটাও একটা সামান্তরিকের বাহু হয়, তাহলে আমরা যখন একটা ক্রস গুণফল বের করবো, এটা 4 নিউটন, এটাও 4 নিউটন, যখন ক্রস গুণফল বের করবো তখন এরকম একটা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখবো যে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু F1 ক্রস F2 ইকুয়াল টু লিখতে পারি F1 ইন্টু F2 সাইন আলফা। আলফা কত হবে, এই যে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এটা সমান যদি এখানে লিখি ইকুয়াল টু 4 ইন্টু 4 সাইন 60, এটা ক্যালকুলেশন করলে আছে 8√3। অবশ্যই একক কথাটা লিখবো, নইলে আবার 1 মার্ক কাটা যাবে। পরের প্রশ্ন দেখি যে চিত্রে দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে একটা পি দেওয়া আছে, এখানে একটা কিউ দেওয়া আছে। তারপরে বলছে ওপি আর ওপি যথাক্রমে বিন্দুদের অবস্থান ভেক্টর নির্দেশ করে, ভালো কথা। তারপরে বলছে ওপি পি কিউ ও কিউ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে কি না, গাণিতিকভাবে যাচাই করতে হবে। এখন এখানে খেয়াল করো, পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 2, -1, কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে 6, -3, 2, কিন্তু ও এর কোনো স্থানাঙ্ক দেওয়া নাই। এখন আমাদের ও এর স্থানাঙ্ক লাগবে, কারণ যখন আমরা ত্রিভুজ পি কিউ ও অথবা পিও কিউ লিখলে বেশি ভালো দেখায়, পিও কিউ এর যখনই ক্ষেত্রফল বের করতে যাব তখন আমাদের পি এর স্থানাঙ্কগুলো লাগবে 2, 2, -1, 2, 2, -1, কিউ এর স্থানাঙ্ক লাগবে 6, -3, 2, 6, -3, 2, আর ও এর স্থানাঙ্ক লাগবে, কিন্তু ও এর তো স্থানাঙ্ক দেওয়া নাই ইনিশিয়ালি। এখন এই ও এর স্থানাঙ্ক দেওয়া নাই, বাট একটা কথা এখানে বলে দিচ্ছে যে ওপি ও কিউ যথাক্রমে বিন্দুদের অবস্থান ভেক্টর নির্দেশ করছে। জায়গাটা একটু খেয়াল করো যে ওপি আর ও কিউ যথাক্রমে বিন্দুদের অবস্থান ভেক্টর নির্দেশ করছে, তার মানে নির্দেশ করছে মানে এই ও বিন্দুটা হচ্ছে 0, 0, 0 এই বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছে, তার জন্যই
এই তিনটা স্থানাঙ্ক হবে 0। এখন ঘ নাম্বারে বলছে যে ওপি পি কিউ ও কিউ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে কিনা গাণিতিকভাবে যাচাই করতে হবে। গাণিতিকভাবে যাচাই করতে যা দেখছি যে আমরা একটা ম্যাট্রিক্স পাইছি, যে ম্যাট্রিক্সের তিনটা স্থানাঙ্কই এক জায়গাতে 0। আর আমরা জানি যে যে কোনো একটা রো অথবা কলাম, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, যে কোনো একটা রো অথবা কলাম যদি 0 হয় তাহলে আলটিমেটলি টোটাল নির্ণায়কটার মান আছে 0। সে এইটা আমরা ডাইরেক্ট 0 বসায় দিতে পারি, বাট আমরা ডাইরেক্ট এইচএসসি পরীক্ষাতে ডাইরেক্ট 0 বসাবো না, আমরা শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষাতে 0 বসাবো। এটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে শুরুতে 2 রাখবো, 2 ইন্টু এটা বাদ দিয়ে গেলে যায় 0 মাইনাস আবার 2 ইন্টু এটাও 0 হয় মাইনাস, হ্যাঁ মাইনাসই থাকে, এটা মাইনাসে প্লাস হয়, এটা মাইনাস 1 ইন্টু 0, তারপরে 0 লিখব, দেন অ্যান্সার। সরি, এটা তো অ্যান্সার না, চাইছে কি যে একই সমতলে অবস্থান করবে কি না, না আমাদের একটা কমেন্ট লিখতে হবে, ডাইরেক্ট অ্যান্সার লিখবো না, আমরা লিখব যে যেহেতু এরকম লিখব যে যেহেতু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, ওইটাতে ক্ষেত্রফল নির্দেশ করে, ক্ষেত্রফল 0, সেহেতু ওপি ভেক্টর পি কিউ ভেক্টর ও কিউ ভেক্টর ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে। তারপরে লিখব অ্যান্সার। পরের প্রশ্ন দেখি যে অনিক নামের কেউ একজন এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দুটি ভেক্টর নিয়ে তাদের ডট ও ক্রস গুণন নির্ণয় করছিল। ভালো কথা। সে দেখলো যে ভেক্টরদের মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণনের মান সমান হয়। তারপরে গ নম্বরে বলছে এ ও বি ভেক্টরদ্বয় কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি জাস্ট একটা ক্রস গুণফল করলেই যে কোনো সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে জাস্ট দুইটার ক্রস গুণফল করলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই। এখন দেখি, আচ্ছা করেই দিই এটা। এ দেওয়া আছে 2i + j - k, বি দেওয়া আছে i - 2j - 3k। তাহলে যখনই এ ক্রস বি করব, শুরুতে আমরা লিখবো গ নাম্বার, মনে মনে বিসমিল্লাহ পড়বো, তারপরে লিখবো যে দেওয়া আছে a = 2i + j - k, b = i - 2j - 3k। তারপরে ক্রস গুণফল করব, যে আমরা জানি এতটুকু লিখবো যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল = সামান্তরিকের ক্ষেত্রফল = a ক্রস বি। এবার a ক্রস বি নির্ণয় করব। i j k আগেরটা যেমন করলাম, তারপরে মানগুলো লিখব। 2 1, এই যে এর ক্ষেত্রে 2 1 - 1, 2 1 - 1, এটা হচ্ছে 1 - 2 - 3, 1 - 2 - 3। এটা ক্যালকুলেশন করলে আছে। আচ্ছা, তারপরে দেখি যে যখন i বরাবর নিব তখন কলাম বাই রো বাই 1 * 3, তাহলে কি থাকে 1 * -3, তারপরে -3 আবার এটার সাথে একবার, আবার এটার সাথে -2 * -1, 2 হয়, শুধু একটা মাইনাস, দেন -2 তাইকে মাইনাস। যখন j বরাবর নিব তখন এই কলাম বার রো বার, দেন 2 * -3 -6, তারপরে -1 * 1 মাইনাস +1, ঠিক আছে, প্লাস k যখন নেব তখন কলাম বার রো বার 2 * -2 -4, তারপরে মাইনাস
তারপরে 1 into 1 কে ক্যাপ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে -5 into -1 then মানে -1 is plus হয়ে যায় so by -5 plus 5 -5 আচ্ছা তাহলে কি পাইছিলাম -5i plus 5j plus sorry minus 5k so অতএব ক্ষেত্রফল কি চাইছিল কি যে সামান্তরিক সমীকরণ নির্দেশ করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের একটু রূপ পাইছি এটা, অতএব ক্ষেত্রফল হবে √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু এটাকে বলতে পারি 3 into 5 স্কয়ার, একটা দুটো তিনটা 3 into 5 স্কয়ার, তাহলে বলতে পারি 5 টা যদি বাইরে নিয়ে আসি তাহলে 5√3 এত 1 স্কয়ার যদি ক্ষেত্রফল যেহেতু 1 স্কয়ার লিখব। that should be the answer. পরের প্রশ্ন এ বি। আচ্ছা পরের প্রশ্ন ঘ নাম্বার। তো অনেকের পর্যবেক্ষণের গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। বলছে কি যে একবার ডট গুণফল নির্ণয় করছে, একবার ক্রস গুণফল নির্ণয় করছে, তারপরে দেখছে যে মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণনের মান সমান হয়। তো দেখি যে ডট ও ক্রস গুণনের মান সমান কত। শুরুতে ঘ নাম্বার দিব, মনে মনে বিসমিল্লাহ পড়বো, তারপরে দেখি যে যখন দুটি ভেক্টরের দিন হাতের লেখার যে বাজে অবস্থা হইতেছে, অবশ্যই আমার মার্কস কাটা যাবে না হাতের লেখার জন্য। এখন দুটি ভেক্টরের ডট ও ক্রস গুণন সমান হয়, সমান অর্থাৎ একটা ভেক্টর যদি হয় এ আর একটা যদি হয় বি, তাহলে হচ্ছে কি যে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি, বা বলতে পারি যে এ বি কস থিটা ইকুয়াল টু এ বি সাইন থিটা। এখন এই টোটালটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে থাকে, অথবা এই টোটালটাকে নিচে নিয়ে আসি, অথবা দুই পক্ষকে এ বি কস থিটা দিয়ে যদি ভাগ দিই, তাহলে এই এ বি সাইন থিটাটা উপরে থাকে, নিচে থাকে এ বি কস থিটা, আর এখানে এ বি কস থিটা ভাগ এ বি কস থিটা কাটাকাটি যে থাকে 1, এ বি কোপাকুপি সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইকুয়াল টু 1। অতএব থিটা ইকুয়াল টু হয় ট্যান ইনভার্স 1, তার মানে 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে তারপরে বলছে যে ঘ নাম্বারে চাইছিল যে অনেকের পর্যবেক্ষণ সঠিক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দিতে হবে আর কি। তো দেখো এখানে বলছে সে দেখলো যে ভেক্টরদের মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে ডট ও ক্রস গুণনের মান সমান হয়। দুইটা ভেক্টর কিন্তু নির্দিষ্ট একটা কোণের মান ছিল, তো বলছে এই একটা নির্দিষ্ট পরিমাণে যদি পরিবর্তন করা হয় তাহলে ডট ও ক্রস গুণফল সমান হয়। তাহলে আগে দেখি যে আগে কতটা দুইটার মধ্যবর্তী কোণটা কত ছিল। তাহলে এ দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস কে, বি দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস 3k। দুইটার মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা ডট গুণন ইউজ করবো, আমরা সম্ভবত ফার্স্ট ক্লাসে দেখে আসছিলাম। তাহলে যদি আমরা এ ডট বি বের করি তাহলে হয় এ বি কস থিটা, বা কস থিটাটাকে এক সাইডে রাখলাম, এ বিটাকে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে পাই কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি, এটা সমান পাই এ ডট বি, এ 2i বি আই, তাহলে 2 ইন্টু আই 2, তারপরে জে মাইনাস 2j, তাহলে 1 ইন্টু মাইনাস 2, তারপরে মাইনাস 1 ইন্টু মাইনাস 3, তাহলে প্লাস 3। আর নিচে হবে এ আর বি এর মান, এর মান কত হবে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ধরো 1 স্কয়ার ইন্টু √b এর মান 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু পাই
3 ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 4 5 6 রুট 6 ইন্টু 1 2 2 4 3 3 9 4 আর 9 13 আর 1 14 রুট 14 তাহলে সেটা ইকুয়াল টু পাই cos ইনভার্স 3 ডিভাইডেড বাই রুট ওভার 6 ইন্টু রুট ওভার 14 এতটুকু ক্যালকুলেশন করলে পাই cos ইনভার্স 3 ডিভাইডেড বাই রুট 6 ইন্টু রুট 14 70.89 70.89 এখন বলছে যে নির্দিষ্ট একটা পরিমাণে ঘোরালে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণনের মান সমান হয়। এখন ডট ও ক্রস গুণনের জন্য প্রয়োজনীয় মানটা হইতেছিল 45, তাহলে পরিবর্তন করতে হবে। অতএব পরিবর্তিত কোণ ইকুয়াল টু 70.89 মাইনাস 45 এতটুকু করলে আছে 70.89 মাইনাস 45 25.89 ডিগ্রি। এটা অ্যান্সার যে এতটুকু পরিবর্তন করলে ডট ও ক্রস গুণনের মান সমান হবে। পরের প্রশ্ন, ন্যাবলা ভেক্টর ক্যালকুলাস। দেখি ভেক্টর ক্যালকুলাসের জন্য ন্যাবলাটাকে আমরা এভাবে প্রকাশ করব, ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। ধীরে ধীরে এটার আমরা ব্যবহারটা দেখব। প্রথমে দেখি যে গ্রাডিয়েন্ট। এই ভেক্টর ক্যালকুলাসের তিনটা আমরা টাইপ শিখবো। একটা হচ্ছে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এটা তিনটা জায়গাতে ইউজ হয়। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো দেখি যে গ্রাডিয়েন্ট ধরা যাক এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ফাই অফ এক্স ওয়াই জেড কোনো স্থানে একটি স্কেলার ক্ষেত্র হলে এ এর গ্রাডিয়েন্ট এর বলে কিছু নাই, যে ফাই এর গ্রাডিয়েন্ট আমরা এভাবে লিখবো যে গ্র্যাড অফ ফাই, GRAD গ্র্যাড অফ ফাই ইকুয়াল টু ডেল এক্স। আচ্ছা, যে ন্যাবলাটা দেখালাম এটাতে আংশিক ডিফারেন্সিয়েশন প্রকাশ করে আর কি। যখন আমরা ম্যাথে এটাকে ব্যবহার করব তখন এই জিনিসটা আমাদের হ্যান্ডি হয়ে যাবে। আপাতত এতটুকুই জেনে রাখি যে ন্যাবলা জিনিসটা এতটুকুই প্রকাশ করে। তারপরে দেখি যে গ্র্যাড অফ ফাই ইকুয়াল টু হবে ডেল এক্স ফাই প্লাস ডেল ওয়াই ফাই প্লাস ডেল জেড ফাই, এতটুকুই। এখন এই যে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই তিনটার কোনটা কখন আমরা কিভাবে ইউজ করবো এটা থেকে অনেক কনফিউশন তৈরি হয়। তো লাস্টে আমি তিনটা করানোর পর লাস্টে যে আমি এটার একটা ট্রিক্স বলে দেবো। ট্রিক্স আহামরি তেমন কিছু না। তারপর আমি যদি পুরো ক্লাসটা করে লাস্ট পর্যন্ত থাকো তাহলে আই হোপ তুমি বুঝতে পারবা, আর তোমার জন্য মনে রাখাটা একদম ইজি হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্যারা খাবা না। তো যাই হোক, গ্রাডিয়েন্টের তিনটা ইনফরমেশনও গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রাডিয়েন্ট নির্ণয় করা যায়। অর্থাৎ গ্রাডিয়েন্ট নির্ণয় করা হয় কোনো একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করার জন্য। যে কোনো একটা স্কেলার ফিল্ডকে মাঝে মাঝে যদি ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা গ্রাডিয়েন্টটাকে ইউজ করবো। তারপরে বলছি কি যে কোনো স্কেলার ফিল্ডের গ্রাডিয়েন্ট একটি ভেক্টর ফিল্ড, মানে কোনো স্কেলার ফিল্ডে যদি গ্রাডিয়েন্ট বের করি সেটা ভেক্টর ফিল্ড হয়ে যাবে। তারপরে বলছে কি যে স্কেলার ফিল্ডের গ্রাডিয়েন্ট থেকে প্রাপ্ত ভেক্টর সর্বোচ্চ পরিবর্তনের হারের মান অধিক নির্দেশ করে। এটা এভাবে যদি বোঝানোর জন্য যদি বলি যে কোনো একটা স্থানের কোনো একটা পয়েন্টে কোনো একটা কিছু পরিবর্তিত হচ্ছে, ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, তো বাতাসের তো ধরো জিগজ্যাগ হিসেবে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কোনো দিক নাই। এখন এটা যদি গ্রাডিয়েন্টটা বের করি তাহলে ওই মুহূর্তে যে মুহূর্তে আমরা গ্রাডিয়েন্ট বের করবো ওই মুহূর্তে সর্বোচ্চ পরিবর্তনের হারের মান আর দিকটা পেয়ে যাবো। এই যেহেতু ভেক্টর সেহেতু একটা মান পাবো আর একটা দিকও পেয়ে যাবো। তো দেখি যে আচ্ছা, তারপর আছে ডাইভারজেন্স, যে কোনো একটা গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তিনোটারই আমরা ইনফরমেশনগুলো দেখে নেবো, প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নেবো, তারপরে বেশ কিছু ম্যাথ দেখবো। তো দেখি ডাইভারজেন্সের জন্য যে কোনো একটি ভেক্টর ক্ষেত্র ভি এক্স ওয়াই জেড এর ডাইভারজেন্স লেখা যায় ন্যাবলা ডট ভি হিসাবে, অথবা ডিপ ডাইভারজেন্স অফ ভি হিসাবে, যেটাকে ডাইভারজেন্স অফ ভি হিসাবে উচ্চারণ করা হয়। তাহলে দেখি যে
ডিভ অফ ভি, ডিভ অফ ভি যখন বের করব এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে ন্যাবলা ডট ভি, এটা একটা ভেক্টর ইকুয়াল টু লিখব ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ইকুয়াল টু হবে ন্যাবলা, ন্যাবলা তো এটা গেল, সরি ইকুয়াল টু না, ইন্টু ইন্টু এই যে এটা ভি অফ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেডটাকে এভাবে প্রকাশ করা যায় যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এটা নির্দিষ্ট একটা ভেক্টর প্রকাশ করবে। আমরা গ্রাডিয়েন্ট কিন্তু একটা স্কেলার ক্ষেত্রের জন্য গ্রাডিয়েন্ট বের করে আসছিলাম, বাট এটা ভেক্টর ক্ষেত্রের জন্য, যে ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স বের করব। তো এখানে দেখো প্রথম নাম্বার পয়েন্টে বলে দিচ্ছে শুধুমাত্র ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নির্ণয় করা হয়। আর তারপরে বলছে যে কোনো বিন্দুতে, এই যে সেকেন্ড নাম্বার অপশন, কোনো বিন্দুতে ডাইভারজেন্স ওই বিন্দুর আশেপাশে অতি ক্ষুদ্র আয়তনে ইনপুট আউটপুট নির্দেশ করে। আচ্ছা এই তিনটা অপশন দেখি তাহলে দ্বিতীয় নম্বর অপশনটা বুঝে যাবো। যে দেখো ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে পদার্থের আয়তন বাড়ে। ডাইভারজেন্স পজিটিভ, ধরো আমার মুঠিটা একটা পদার্থের আয়তন, এটা বাড়বে, বড় হবে। আর যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়, দ্বিতীয় নম্বর অপশন, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে আয়তনটা ছোট হবে। ওটাই লেখা আছে দেখো, যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। এখানে একটা কথা বলা হয় যে সোর্স বুঝায়, যে আমরা দেখি যে সোর্স, ধরো সূর্য একটা সোর্স থেকে আলোগুলা ছড়াই যায়, ওই জন্য এখানে সোর্স বুঝাই বলছে। তারপরে বলছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে সোর্সের ক্ষেত্রে ডাইভারজেন্সটা পজিটিভ আসবে। তারপরে বলছে কি ডাইভারজেন্স নেগেটিভ হলে পদার্থের আয়তন কমে, অর্থাৎ সিঙ্ক বোঝায়, সিঙ্ক বলতে সংকুচিত হয়ে যাওয়া বোঝাইছে। আর যদি জিরো হয়, ডাইভারজেন্স যদি পজিটিভও না হয় নেগেটিভও না হয়, তো সেক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল বোঝায়। সিলিন্ড্রিক্যাল মানে কি সিলিন্ডার সমান থাকে, না বড় হয় না সংকুচিত হয়, একদম সমান থাকে, ওই জন্য এটাকে সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল বলা হয়েছে। তাহলে এটাকে যদি চিত্র দিয়ে প্রকাশ করি তাহলে যে এরকম হতে পারে, এটা যদি উৎস হয় তাহলে চারিদিকে ছড়াই যাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সংকুচিত হবে। আর এটা সিলিন্ড্রিক্যাল টাইপের, মানে এই বরাবরই থাকবে, না সংকুচিত হবে না প্রসারিত হবে। তারপরে দেখি কার্ল যদি কোনো একটা ভেক্টর ক্ষেত্র ভি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এভাবে লিখতে পারি ভি অন আই ক্যাপ প্লাস ভি টু জে ক্যাপ প্লাস ভি থ্রি কে ক্যাপ, এরকম যদি হয় তাহলে যখন কার্ল বের করব তখন এভাবে লিখতে পারি কার্ল অফ ভি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখানে হবে ভি ওয়ান ভি টু ভি থ্রি এমনি। তো এই কার্লের জন্য ফার্স্ট টাইম ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যে প্রথমটা হচ্ছে শুধুমাত্র ভেক্টর ফিল্ডের কার্ল নির্ণয় করা যায়। তো দেখি যে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্লের ক্ষেত্রে শুধুমাত্র গ্রাডিয়েন্টেরই স্কেলার ক্ষেত্রের ক্ষেত্রে শুধুমাত্র গ্রাডিয়েন্ট নির্ণয় করা যায়, বাট ডাইভারজেন্স আর কার্লের ক্ষেত্রে শুধুমাত্র ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স আর কার্ল নির্ণয় করা যায়। দ্বিতীয় নম্বর অপশনে বলছে যে কোনো বিন্দুতে ভেক্টর ফিল্ডের কার্ল ওই বিন্দুতে ফিল্ডের ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে। যে ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে, এটা নিয়ে কয়েকটা ম্যাথ আমরা কিছুক্ষণ পরেই দেখবো, তখনই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তারপরে 3 নম্বর অপশন বলছে যে কোনো ভেক্টর ফিল্ডের কার্ল আর একটি ভেক্টর ফিল্ড, হ্যাঁ অবশ্যই, যে একটা ভেক্টর ফিল্ডে যখন কার্ল নির্ণয় করবো তখন আমরা আর একটা ভেক্টর ফিল্ড পাবো। ম্যাথেও আমরা এই জিনিসটাও দেখবো। তারপরে 4 নম্বর অপশন বলছে যে কোনো ভেক্টর ফিল্ডের কার্ল শূন্য হলে ওই ফিল্ডকে অঘূর্ণনশীল বলা হয়। যদি কোনো ভেক্টর ফিল্ডের কার্ল শূন্য হয় সেটা অঘূর্ণনশীল হবে। এই কথাটা মনের খাতায় স্মৃতির পাটায় লিখে নাও। এটা যদি থেকে ম্যাথ আসে, এই ভেক্টর ক্যালকুলাস থেকে ম্যাথ আসে, তাহলে এই কথাটাই সবচেয়ে বেশি দরকার হয়। তারপরে বলছে কি যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল এর ডাইভারজেন্স শূন্য, অর্থাৎ কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল এর ডাইভারজেন্স শূন্য। যে ধরো কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল, ধরো ভি ভেক্টরের কার্ল অফ ভি বের করলাম, এটা যদি আবার ডাইভারজেন্স বের করি, ডিভ অফ এটা বের করি, তো সেক্ষেত্রে 0 আসে। এতটুকুই বলছে। এটা এমসিকিউতে ম্যাক্সিমাম টাইম লাগে, কারণ দেখো যে যখন আমরা কার্ল বের করবো তখন একটা ভেক্টর ক্ষেত্র থেকে আরেকটা ভেক্টর ক্ষেত্র পাবো,
আর সেটা যখনই ডাইভারজেন্স বের করব তখন সেটা আসবে কত 0। প্রথম ম্যাথ কি বলছে, ভি একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, তারপরে ডাইভারজেন্স অফ ভি বের করতে বলছে। ডাইভারজেন্স মানে কি, ডট, ডাইভারজেন্সের সাথে ডট মনে রাখবা। তাহলে ডিভ অফ ভি যখন বের করব ভি ভেক্টর, তখন ডেল এক্স আই ক্যাপ। আচ্ছা, স্বীকৃতি আমরা ভেঙে ভেঙে লিখবো, বাট এখানে ভেঙে ভেঙে আর না লিখি, যে আই এ যতটুকু আছে এক্স স্কোয়ার ততটুকুই লিখবো, প্লাস ডেল ওয়াই, জে যতটুকু আছে মাইনাস টু জেড প্লাস ডেল জেড। এখানে কত আছে, শুধু ওয়াই। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে শুধু এক্স, যখন এক্স এর সাপেক্ষে নির্ণয় করবো তখন এখানে যা কিছু থাকবে তার ভিতরে শুধুমাত্র এক্সটাকে চলক ধরবো, বাকি সবকিছুকে ধ্রুবক কল্পনা করবো। মানে এক্স আছে, এখানে আছে কত এক্স স্কোয়ার, তাহলে এই এক্সটাকে শুধুমাত্র যদি চলক ধরি তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে আছে টুয়াইস এক্স। এখানে কত আছে ওয়াই, তাহলে এখানে যা কিছু থাকবে তার ভিতরে শুধুমাত্র ওয়াইটাকে চলক বিবেচনা করব, বাকি সব কিছুকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বিবেচনা করবো। এখানে কি কোনো ওয়াই আছে, ওয়াই নাই, তাহলে মাইনাস টু জেড পুরোটাই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। তারপরে এখানে কি আছে, শুধু ওয়াই, কিন্তু এখানে কি আছে জেডের সাপেক্ষে শুধুমাত্র জেডটাকে চলক চিন্তা করবো, বাকি সব কিছুই ধ্রুবক। তার মানে এই ওয়াইটাকেও ধ্রুবক চিন্তা করবো, দেন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, আলটিমেটলি থাকবে টুয়াইস এক্স। তাহলে অ্যান্সার হবে টুয়াইস এক্স। আচ্ছা, এটার অ্যান্সার আরেকভাবে করা যায়। দেখো এখানে আছে 3i 2xi xi, দেখো তিনটাতেই কিন্তু ভেক্টর অ্যাড আছে, কিন্তু দেখো প্রথমটাতে কোনো ভেক্টর অ্যাড নাই। আর আমরা জানি ডাইভারজেন্স অলওয়েজ একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করে। মানে একটা ভেক্টর ক্ষেত্র আছে, সেটাকে সামহাও তোমাকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করতে হবে, তখন তুমি ডাইভারজেন্স করবা। আবার যদি কোনো স্কেলার ক্ষেত্র থাকে, সেটাকে যদি ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করতে হয়, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট বের করব। আর কার্ল হচ্ছে ঘূর্ণন প্রকাশের জন্য, যা পরে দেখি তাহলে বুঝবো। এই একটা ভেক্টর দেওয়া আছে, তারপরে বলছে যে ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি ইকুয়াল টু সামথিং হয়। সলিনয়েডাল হয় কি না এটা আমরা দেখে আসছিলাম সম্ভবত, না এটা তো না, এই জায়গাটাতে দেখছিলাম যে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল বোঝায়। তাহলে আমরা কি করব, ডাইভারজেন্স নির্ণয় করব। কই গেল, আচ্ছা, এটা যদি ডাইভারজেন্স নির্ণয় করতে যাই তাহলে ডাইভারজেন্স অফ এ ভেক্টর, পুরোটা সূত্রটা আর লিখলাম না। দেখো ডেল এক্স এর সাথে এই টোটালটা ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স কে চলক কল্পনা করব, দেন পি এক্স এর ডিফারেন্সিয়েশন হবে শুধু পি, আর ওয়াই তো কনস্ট্যান্ট। তারপরে এই জায়গাতে শুধু ওয়াইটা নেব, যে ডেল ওয়াই এই টোটালটা, শুধুমাত্র ওয়াইটাকে চলক চিন্তা করব, বাকি এই মাইনাস টু জেডটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে শুধু 1। তারপরে এটার ক্ষেত্রে সেম, জেডকে শুধু করব, চলক চিন্তা করব, বাকি সব কিছু মানে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে 3z এর ডিফারেন্সিয়েশন হবে শুধু 3। সো যে সলিনয়েডাল হবে বলছে এখানে আবার, সো এটা বলতে পারি যে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু হবে কত 0, বা পি ইকুয়াল টু বলতে পারি -4। অ্যান্সার -4। পরের প্রশ্ন, যে সিকিউ প্রশ্ন, তিনটি ভেক্টর আছে যথাক্রমে এ বি সি দেওয়া আছে, তারপর বলছে উদ্দীপকে সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা যাচাই করবে। অঘূর্ণনশীলের জন্য আমরা কি নির্ণয় করব, কার্ল নির্ণয় করবো। সো কার্ল অফ সি ভেক্টর, সো সি ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখন আই ক্যাপের জন্য দেখি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে হবে যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, আর এখানে হবে এইটুকুনটা আই সহ 6xy প্লাস জেড কিউব আর 3 মাইনাসে যদি গুণ দিয়ে দিই তাহলে থাকে 3x স্কোয়ার মাইনাস প্লাস জেড আর 3x জেড স্কোয়ার
মাইনাস ওয়াই এই। এখন দেখি যে আই কে নিয়ে যখন আমরা ভাঙবো তখন এই কলাম এই রো বাদ, তাহলে কি থাকে ডেল ডেল ওয়াই ইন্টু এটা, ডেল ডেল ওয়াই ইন্টু এটা। ডাইরেক্ট যদি লিখি তাহলে ওয়াই এর সাপেক্ষে এই জায়গাটুকু কনস্ট্যান্ট, মাইনাস ওয়াই ডিফারেন্সিয়েশন হবে শুধু -1। তারপরে ডেল ডেল জেড, মানে যে একবার এটার গুণ করলাম, এবার এই দুইটার গুণ হবে। তাহলে যদি এই দুইটার গুণ করি তাহলে ডেল ডেল জেড ইন্টু এটা 3x², টোটালটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে -1 তার সাথে আই ক্যাপ। তারপরে মাইনাস, সূত্রের মাইনাস যে সাপেক্ষে কলাম বাদ রো বাদ ডেল ডেল এক্স ইন্টু এটা। সো এই জায়গাটুকু শুধু চলো, তাহলে এই জায়গাটুকুকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত থাকে, শুধু 3z² থাকে। এই জায়গাটুকু তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস, আবার যে এইটার সাথে এটা গুণ করলাম, এবার এইটার সাথে যে 6xy প্লাস z³ এর সাথে এটার গুণ, তাহলে ডেল ডেল জেড ইন্টু এইটা। সো এইটুকুনটা কনস্ট্যান্ট, জেডের সাপেক্ষে শুধু এইটুকুনটা ডিফারেন্সিয়েশন হবে। তাহলে z³ ডিফারেন্সিয়েট করলে আসে 3z² এত জি ক্যাপ, তারপরে লাস্টেরটা কে প্লাস এটা বাদ ডেল ডেল এক্স ইন্টু এটা ডিফারেন্সিয়েশন করলে জেডটা কনস্ট্যান্ট 0, মাইনাস 3x² ডিফারেন্সিয়েশন করলে আসে -6x, সূত্রের মাইনাস। তারপরে এটা গেল, এবার এটার সাথে এটা ডেল ডেল ওয়াই এর সাথে এটা, তাহলে এইটুকুনটা কনস্ট্যান্ট, মানে z³ কনস্ট্যান্ট, 6xy এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -6x এত কে ক্যাপ। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষের সি ভেক্টরটি অঘর্ণনশীল কিনা যাচাই করো। তো দেখতে পাচ্ছি এটা ইজ নট ইকুয়াল টু 0, তো এখানে লিখবো যে যেহেতু কার্ল অফ সি ইজ নট ইকুয়াল টু 0, অতএব ঘূর্ণনশীল, যে সি ভেক্টরটি ঘূর্ণনশীল, সি ভেক্টরটি ঘূর্ণনশীল। এই তারপরে দেখি যে 1 - 1 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। গ নম্বরে বলছে আচ্ছা কোন অঞ্চলের, একদিন একটি অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল। আচ্ছা তাপমাত্রা এইটা কিউ, তো বলছে কি 1 - 1 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করো। গ্রেডিয়েন্ট বের করতে হবে, অর্থাৎ গ্রেড অফ সি, GRAD অফ সি না কিউ বের করবো। তখন এরকম হবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ইন্টু 2xy² z 2xy² z 2xy² z কিউব -4xy 2xy² z কিউব -4xy। ওকে, এখন যখন আমরা ভেঙে লিখব গ্রেডিয়েন্টের ক্ষেত্রে তখন এভাবে আসবে ডেল ডেল এক্স, এই টোটালটা এই যে এখানে আসে ঝামেলা হয় যে যখন ডাইভারজেন্স নির্ণয় করতে যাই তখন ডট গুণ করতে হয়, কিন্তু যখন গ্রেডিয়েন্ট নির্ণয় করতে চাই তখন একটু ঝামেলা হয়। তো গ্রেডিয়েন্ট থেকে মাথায় রাখবো যে গ্র্যাব করে নেবে, পুরোটাকে গ্র্যাব করবে। এই যে পুরো ভেক্টরটা আছে, পুরো ভেক্টরটাকে গ্র্যাব করবে ডেল ডেল এক্স এর সাথে পুরো ভেক্টর 2xy² z কিউব 2xy² z কিউব -4xy তারপরে আবার ডেল ডেল ওয়াই পুরোটাই গ্র্যাব করবে 2xy² z কিউব -4xy, তারপরে আবার কে ক্যাপের সাথে, সরি কে ক্যাপ না, ডেল ডেল ওয়াই এর ক্ষেত্রে। আচ্ছা ওয়েট, ডেল ডেল এক্স এটা ইন্টু গ্রেডিয়েন্ট নির্ণয় করছি, হ্যাঁ, তাহলে এর সাথে আই ক্যাপও গুণ থাকবে, আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই পুরোটাকে গ্র্যাব করবে 2xy² z কিউব -4xy জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড ডেল ডেল জেড পুরোটাকে গ্র্যাব করবে 2xy² z কিউব 2xy² z কিউব
4xy 4xy y কে ক্যাপ। এখন দেখো যে এক্স এর সাপেক্ষে এই টোটালটার ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে এক্সটা শুধু চলো, বাকি সবই কনস্ট্যান্ট। তাহলে এই 2xy স্কোয়ার জেড কিউবের ডিফারেন্সিয়েশন হবে 2y স্কোয়ার জেড কিউব এটুকুনটার ডিফারেন্সিয়েশন হবে -4y। সো পাইলাম তো আই ক্যাপ। তারপরে ওয়াই এর সাপেক্ষে এই টোটালটা ডিফারেন্সিয়েশন, তাহলে আসবে ওয়াইটাকে চলক চিন্তা করবো, বাকি সবই কনস্ট্যান্ট, তাহলে আসবে 2, এই যে এই ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আসবে 2 ইন্টু এটা, বাকি তো সবই কনস্ট্যান্ট, তাহলে 2 দুগুণা 4 প্লাস 4 আর এক্স জেড কিউব ওয়াইও থাকবে এখানে, যেহেতু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, 2টা এর সাথে গুণ হয়ে 4 হয়ে গেছে গা, আর ওয়াই থেকে যাবে -4x, এই যে এতটুকু ডিফারেন্সিয়েশন, এত জে ক্যাপ প্লাস ডেল জেডের সাপেক্ষে এই টোটালটার, তাহলে কি হয় জেড কিউবের ডিফারেন্সিয়েশন হয় 3z স্কোয়ার, সো 3টা 2 এর সাথে গুণ হয়ে যাবে 6x y স্কোয়ার জেড স্কোয়ার, x y স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আছে -4xy তো জেড নাই, সো টোটালটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, সো এই টোটালটা না লিখলেও হয়, এত কে কাপ। এখন যখন যে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করতে যাব, তখন এই যে এই 1 -1 2টা এই জায়গায় বসাই দেবো, এক্সের জায়গাতে 1, ওয়াই এর জায়গাতে -1, জেডের জায়গাতে 2, তাহলে পাবো যে অতএব 1 -1 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট, অতএব 1 -1, 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু গ্রেডিয়েন্ট বের করলে আছে 2 ইন্টু, আচ্ছা এটা ক্যালকুলেটার একটা শর্টকাট আছে, আমি যদি সময় সুযোগ হয় পরবর্তীতে এই ভিডিওতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। ক্যালকুলেটার শর্টকাটটা এরকম যে আগে এই মানগুলো লিখবো, অর্থাৎ 2y স্কোয়ার লিখবো, আচ্ছা লিখেই দেখাই, 2 ইন্টু y স্কোয়ার -1 তার উপর স্কোয়ার, -1 তার উপর স্কোয়ার প্লাস না ইন্টু 2 কিউব -4 ইন্টু -1, এত আই ক্যাপ। জায়গা সংকট, সো এটা দেখি ক্যালকুলেশন করে, 8 আর 2 16, 16 মাইনাস প্লাস 4, তার মানে এই জায়গাটুকু থেকে পাই আমরা গ্রেডিয়েন্ট, এই জায়গাটুকু থেকে পাই 20i, বাকিটুকুতে x এর জায়গাতে 1, y এর জায়গাতে -1, জেড এর জায়গাতে 2 বসালে পাবো -36j আর প্লাস 24k, সো এটাই হবে অ্যান্সার। পরের প্রশ্ন সম্ভবত ঘ নাম্বারটাই, হ্যাঁ, যে ওই দিন ওই অঞ্চলের বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। ঘূর্ণন ছিল কিনা আমরা কার্ল নির্ণয় করব, কার্ল অফ এইটা যে ভি দেওয়া আছে, কার্ল অফ ভি নির্ণয় করবো যেভাবে আগের ম্যাথে নির্ণয় করছিলাম, দেন দেখবো যে শূন্য আসতেছে, কার্ল শূন্য আসতেছে, তো কার্ল শূন্য আসা মানে কি যে ঘূর্ণন থাকবে না, ঘূর্ণন ছিল কিনা না, সো যখনই কার্ল 0 আসবে তখনই আমরা বলবো যে না কোনো ঘূর্ণন ছিল না। তারপরে বলছে 2 -1 -2 বিন্দুতে পি এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, আগের ম্যাথে যেভাবে নির্ণয় করছিলাম সেম ওভাবে নির্ণয় করব। তারপরে বলছে কি যে এ ও বি ভেক্টরদের মধ্যে কোনটি সলিনয়েডাল, ওই যে ই নির্ণয় করব, সলিনয়েডালের জন্য ডাইভারজেন্স নির্ণয় করব, ডাইভারজেন্স যেটা শূন্য আসবে সেটা সলিনয়েডাল, শূন্য না আসলে সলিনয়েডাল না, এখানে সম্ভবত এই নাম্বারটা সলিনয়েডাল হবে, সলিনয়েডাল নিজ দায়িত্ব করে ফেলবা যেভাবে আগের ম্যাথগুলো করছিলাম, সলিনয়েডাল, আর বি ভেক্টরটা সলিনয়েডাল হবে না সম্ভবত, আমি 100% শিওর না, করে দেখবা যেটা 0 আসবে সেটা সলিনয়েডাল, যেটা 0 আসবে না সেটা সলিনয়েডাল না। আর তারপরে ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের জন্য সেম ভাবে আমরা কার্ল নির্ণয় করব,
আচ্ছা, এখানে সমস্যা এ আর বি দুইটার ক্ষেত্রেই ডাইভারজেন্স আর কার্ল দুইটাই নির্ণয় করতে হবে, অর্থাৎ মোটামুটি 4বার তোমাকে ক্যালকুলেশন করা লাগবে, 2বার ডাইভারজেন্স নির্ণয় করা লাগবে, 2বার কার্ল নির্ণয় করা লাগবে। তার জন্য আমি করবো না, কারণ আমি অনেক আইসে। তারপরে কার্লের ক্ষেত্রে দেখবো যে এ ও বি কোনোটাই ঘূর্ণনশীল নয়, অর্থাৎ এ ও বি উভয়ই অঘূর্ণনশীল। ঘূর্ণনশীল আমি কিভাবে বুঝলাম? আমি অ্যান্সার দেখে আসছি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি যে বিগত বছর সময়ের বোর্ড পরীক্ষার জ্ঞানমূলক প্রশ্ন ও নমুনা উত্তর। এখানে আমি বেশ কিছু ক নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি, তারপরে খ নাম্বারেরও কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। আই হোপ এগুলা আহামরি বোঝার কিছুই নাই, এগুলো তোমরা একবার দেখলেই পারবা। এই যে যেমন ধরো ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে, ব্যাখ্যা করো ভেক্টর অপারেটর কোনটা। প্রশ্নটা হচ্ছে যে ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটা? এটা রূপান্তরিত করে, এটা রূপান্তরিত করে হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। গ্রেডিয়েন্ট পুরোটাকে গ্র্যাব করে নেয়, দেন একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। তো এরকমই অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আই হোপ তোমরা পড়লেই বুঝতে পারবা। আমি আর বাংলা পড়া না বোঝাই, দাগগুলা আমি পড়বার সময় দিয়েছিলাম, তার জন্য এই অবস্থা। আর আমার বিশ্বাস সত্য ছিল যে একটা পেজ যখন পড়বো তখন সেটা দাগাই দিব। এই যে দাগ দেওয়াটা, এটা আসলে আমাকে মোটিভেট করে। এটা শিখাইছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি কুয়েটে পড়ে। তো উনি বলছিল যে খালি তুই যখন পড়বি তখন যেটা পড়া হয়ে যাবে এটা দাগ দিবি, দাগ দিয়ে দিয়ে একদম দরকার হলে ছিঁড়ে ফেলাইতে তুই আর একটা নতুন বই কিনবি। দেন তুই যখন এক্সামের রাত্রে বইটা খুলবি তখন তোর নিজের কনফিডেন্স বাড়বে যে ওয়াও আমি ইচ অ্যান্ড এভরি লাইন পড়ছি একটা বইয়ের। তখন কনফিডেন্স এমনিতে গ্রো করে, ভয় থাকে না যে না আমি কি পড়লাম না পড়লাম। তার জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যে যেটা যেটা মন চাইবে একে 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 দাগ দিবা। এটা কেন কাটাইছিলাম, এটাতে একটু সূত্রটা মনে রাখা আমার জন্য টাফ ছিল, তার জন্য আমি কাটিয়ে দিয়েছিলাম। বাট চাইলে তোমরা এটা মাথায় রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এ পর্যন্তই ভেক্টর প্রায় পুরোটাই কভার করছি। প্রত্যেকটা টপিক থেকে ম্যাথ দেখে আমরা পুরোটাই কভার করছি। সেই পর্যন্তই। আই হোপ যদি সবগুলো ভালো মতো করে থাকো, সো তোমাদের মোটামুটি 70 থেকে 80% কভার হবে। বাট তোমরা যদি 100% কভার করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আরও অনেক প্র্যাকটিস করতে হবে, আরও অনেক অনেক বোর্ড কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করা লাগবে, কারণ কোশ্চেন যে কোনোভাবে ঘুরাই দিতে পারে। তারপরে এমসিকিউ তো মোটামুটি দেখছি আমরা, খ নাম্বারটা খুব কম দেখছি। খ নাম্বারে কিছু জ্ঞান অনুধাবনমূলক থাকে, মানে বোঝার কিছু জিনিসপাতি থাকে, ওইগুলো তোমরা বই গাইড থেকে যে যার যেটা ভালো লাগে। পাঞ্জেরি মোটামুটি ভালো দেয়, উদ্ভাস তো মোটামুটি ভালোই দেয়, বাট কন্টেন্ট তুলনামূলক একটু কম দেয় উদ্ভাস। সো পাঞ্জেরি আর আমার ক্ষেত্রে পাঞ্জেরি আর উদ্ভাসের বই দুটোটাই পড়ছিলাম। দেন মোটামুটি 93 কি 94 মতো পাইছিলাম, সবই ঠিকঠাক করছিলাম, বাট 93 94 কিছুটা মার্কস কাটা গেছিলো আর কি। এমসিকিউ বোধহয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই আমার এমসিকিউ ভুল করেছিল টোটাল একটা, আর সিকিউ মোটামুটি সব কিছু ঠিকঠাক করছিলাম। স্টিল কেন জানি আমার কিছু মার্কস কাটা গেছিলো। যাও, চেষ্টা করতে থাকবা, লাখো অনেকটা ডিপেন্ডেন্ট। সো নামাজ কালামও রেগুলার পড়ার চেষ্টা করবা। আই হোপ এই পর্যন্তই তোমাদের জন্য এনাফ হবে। দেখা হবে অন্য কোনো লেকচারে।